নমস্কার, স্বাগত এই মুহূর্তের সংবাদে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। পেহেলগাঁও হত্যাকাণ্ডে কড়া ভাষায় নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত এবং পর্যটনকে কেন্দ্র করে যখন নিজেকে আবারও একবার ফিরে পেয়েছিল কাশ্মীর, ঠিক তখনই সংগঠিত হলো এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ত্রাসবাদী আক্রমণে নিহতদের প্রতি রাজ্যবাসীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে দোষীদের কেউই পার পাবে না বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী डॉक्टर मानिक साहा। देखिए, हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और माननीय होम मिनिस्टर श्री अमित शाह जी जिस तरह ये JNK में जम्मू एंड कश्मीर में जिस तरह शांति का वातावरण ये वहाँ पर कायम किया है, उसको देख के ये टेररिस्ट वाले ये बार्बरिक अटैक उन्होंने किया। उन्होंने सोचा 370 और 35A जब विलोप किया उसके बाद से बहुत टूरिस्ट जा रहे थे, तो टेररिस्ट तो समझ रहे हैं ये तो, और वहाँ का जो वातावरण इतना अच्छा हो, प्लस वहाँ का सोशियो इकोनॉमिकल स्टेटस भी ज़्यादा हो गया। और हम लोग जानते हैं कश्मीर ऐसा है, भूस्वर्ग हम लोग कहते हैं, उस जगह में सब पूरा देश भर का जो हमारा टूरिस्ट है वहाँ जाना शुरू कर दिया, तो इनको ये हजम नहीं हो रहा था। इसीलिए ये लोग सोचे थे इस तरह अगर कार्रवाई हम लोग करें तो वहाँ JNK में जो अभी शांति का वातावरण है और वहाँ का जो सोशियो इकोनॉमिकल स्टेटस अभी बढ़ रहा है फिर से, और वहाँ का जो अभी लोग बहुत खुश थे, उसमें थोड़ा सा इन लोग শুধু পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নই নয়, পর্যটন কেন্দ্রগুলিতে প্রয়োজন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটক সহ 28 জনের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মৌন মিছিলে এই কথা জানিয়েছেন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম। বুধবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম থেকে আমরা গতকালকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা আজকে মৌন মিছিল করছি এবং কালকে যারা নিহত হয়েছে ওদের পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং যারা ইনজুর হয়েছে তাদেরকেও আমরা দ্রুত আরোগ্য কামনা করি। ট্যুরিজম সার্ভিস রাজ্যের বিভিন্ন দপ্তরে 960 কোটি 87 লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া থাকার কারণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ায় এই টাকা সুবিধা প্রাপকদের কাছে না পৌঁছানোর ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছে সিএজি। বিশাল অঙ্কের সরকারি খরচে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি। এবছরেই বিধানসভায় পেশ করা আর্থিক খাত সংক্রান্ত প্রথম প্রতিবেদনের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেছে সিএজি। 960 কোটি 87 লক্ষ টাকার ইউসি বকেয়া পড়ে আছে রাজ্য সরকারের কাছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ায় এই টাকা সুবিধা প্রাপকের কাছে না পৌঁছানোর ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছে সিএজি। আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলার জন্য সরকারি অর্থ ব্যয়ের পর তার ইউটিলাইজেশন প্রদান করা অবশ্য পালনীয় নিয়ম। ভারতের জেনারেল ফিনান্স রুলস 2017-238 ধারা অনুসারে নন রেকারিং গ্রান্ট ইন এইড এ অর্থ প্রাপ্তির পর তা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক। অর্থ বরাদ্দের 12 মাস কিংবা এই খাতে পরবর্তী অর্থ চাওয়ার আগে এর মধ্যে যেটাই প্রথম ঘটবে সেটাই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার সময়সীমা। সাধারণত বছরের হিসেব বছরেই দিয়ে দেওয়াই শ্রেয়, কিন্তু এই পথে চলতে দেখা যাচ্ছে না রাজ্য সরকারকে। প্রতি বছরই বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য রাজ্য সরকারের দৃষ্টিতে আনছে সিএজি, কিন্তু আর্থিক শৃঙ্খলার জন্য কতটা সার্থক পদক্ষেপ নিতে পারছে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিরাট বকেয়া কিন্তু প্রশ্ন তুলছে তা নিয়েই। ফিনান্স অ্যাকাউন্টে খরচে দেখাবার পরও ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়া টাকা পৌঁছেনি সুবিধাভোগীর কাছে। 1492 কোটি 84 লক্ষ টাকা 3924টা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার ছিল 2023-24 অর্থ বছরে।
ওই অর্থ বছরে কেবলমাত্র 531 কোটি 97 লক্ষ টাকা ব্যয় সংক্রান্ত 1057টি ইউসি দাখিল করে রাজ্য সরকার। 12 মাসের সময়সীমা পেরিয়ে গেছে এমন 2867টি কাজের ইউসি পড়ে আছে বকেয়া টাকার অঙ্কে, যা 960 কোটি 87 লক্ষ টাকা। তার মধ্যে 543 কোটি 74 লক্ষ টাকার ইউসি 2022-23 অর্থ বছর থেকে বকেয়া। 2023-24 অর্থ বছরের 417 কোটি 13 লক্ষ টাকার 1977টি ইউসি বকেয়া বলে জানিয়েছে সিএজি। 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 967 কোটি 94 লক্ষ টাকার 1232টি ইউসি বকেয়া ছিল বলে জানিয়েছে সিএজি। তার মধ্যে কেবল 424 কোটি 20 লক্ষ টাকার ইউসি পরবর্তী সময় জমা করতে পেরেছিল রাজ্য সরকার, কিন্তু 890টি ইউসি বকেয়ায় পড়ে রয়েছে 2022-23 অর্থ বছরে। কেন্দ্রীয় স্পন্সর স্কিমের যে টাকাগুলো সিঙ্গেল নোডাল এজেন্সি ফান্ডে রাজ্য সরকার স্থানান্তর করেছে, সেই হিসেব বকেয়া ইউসির মধ্যে ধরেনি সিএজি। রিপোর্টে এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে ক্যাগ। গত অর্থ বছরেও ইউটিলাইজেশন সার্টিফিকেট সময় মতো না দিতে পারা এবং বকেয়া ফেলে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল ক্যাগ রিপোর্টে। আর্থিক শৃঙ্খলা রক্ষার জন্য এবারও বিষয়টা বিশেষভাবে তার রিপোর্টে চেপেছে সিএজি। রাজ্য সরকারের 42টি দপ্তরে ইউসি বকেয়ার পাহাড় জমেছে বলে উদ্বেগের সাথে বলা হয়েছে রিপোর্টে। হিসেবের খাতায় খরচ দেখিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা বরাদ্দ অর্থ কাজে লাগাবার শংসাপত্র দিতে দীর্ঘ বিলম্বের কারণ কি? এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে বিভিন্ন মহল থেকে। সমস্ত নিয়ম কানুন মেনে খরচ করলে ইউসি দিতে বিলম্ব হবার কারণ নেই, কিন্তু নিয়ম ভেঙে অর্থ ব্যয়ের ঘটনা আর্থিক নয়ছয় ম্যানেজ করতেই কি চলে যাচ্ছে অতিরিক্ত সময়? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলাগুলির অগ্রগতি নিয়ে বুধবারের মধ্যে সর্বশেষ রিপোর্ট জমা না দিলে আজ থেকে জরিমানা দিতে হবে বলে রাজ্য সরকারকে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এদিকে চিটফান্ড সংক্রান্ত মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত রাজ্যের হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সন্ধানে সিবিআই তদন্তে এখনো পর্যন্ত নেই সন্তোষজনক অগ্রগতি। চিটফান্ডগুলি রাজ্যের গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করেছে বলে উচ্চ আদালতে দেওয়া সর্বশেষ স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। এই অ্যাকাউন্টগুলির হদিশ এখন পর্যন্ত না করতে পারায় সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে উঠছে প্রশ্ন। গত 11 ফেব্রুয়ারি 2025-এ চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে উচ্চ আদালতের আদেশ অনুসারে সর্বশেষ অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়াতে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। 18 ফেব্রুয়ারি 2025-এ জমা দেওয়া রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে খসড়া স্কিম। সর্বশান্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের মনোভাব ও উদাসীনতা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উচ্চ আদালতের। চিটফান্ডগুলির বাজেয়াপ্ত সম্পত্তি অকশন করে এখন পর্যন্ত 10 কোটি টাকা আদায় হয়েছে। খসড়া স্কিম মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। এক্ষেত্রে 26টি মামলার মধ্যে 19টি মামলায় চার্জশিট জমা পড়েছে সিবিআই আদালতে, কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি বিচার পর্ব বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। তবে সর্বশেষ অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়াতে বুধবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অন্যথায় অর্থ জরিমানা দিতে হবে বলে জানিয়েছে আদালত। উচ্চ আদালতের শুনানিতে রাজ্য থেকে লুট করা কোটি কোটি টাকার মূলক সন্ধানে সিবিআই এর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে প্রতারিত গ্রাহকদের একাংশ। জনস্বার্থ এই মামলার পরবর্তী শুনানি হবে জুন মাসের 3য় সপ্তাহে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025-26 অর্থ বছরের জন্য 476 কোটি টাকার বাজেট পেশ করেছে আগরতলা পুর নিগম। বাজেটে ঘাটতি রয়েছে 72,02,000 টাকা। আয় অনুমান করা হয়েছে 475 কোটি টাকা। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে 2025-26 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন মেয়র। শহরবাসীর সার্বিক সুবিধার কথা মাথায় রেখে 476 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। তাতে ঘাটতি দেখা দিয়েছে 72,02,000 টাকা। পুর নিগমের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। তারপর আমরা 2025 এবং 26 সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমাদের এবার বাজেটে 475 কোটি 30 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি।
বর্তমানে সারা রাজ্যে নারীদের ওপর অন্যায়, অত্যাচার, ধর্ষণ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। প্রতিবাদে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল মহিলা কংগ্রেস। কুমারঘাটে চা শ্রমিক মহিলাকে গণধর্ষণ, ধর্মনগর কদমতলায় নাবালিকা অপহরণ, ধর্ষণ, মোহনপুরের সংখ্যালঘু মহিলাকে মানসিক নির্যাতনের ঘটনাগুলি উল্লেখ করে সংশ্লিষ্ট অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। ঘাটে যে চা শ্রমিক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়, তারপর আছে ধর্মনগরের কদমতলায় নাবালিকাকে গণধর্ষণ করে, ওকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তারপর গণধর্ষণ করা হয়। এই কিছুদিন পূর্বে হয়েছে মোহনপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা হুজ্জুতি করার পর সংখ্যালঘু এক বোনকে যেভাবে মানসিকভাবে নির্যাতন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন 28 জন, আহত বহু। এই জঙ্গি হানার বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘটনায় দেশের প্রতিটি রাজ্যে তীব্র ধিক্কার সহ নিহতদের স্মরণে বিভিন্ন জায়গায় প্রজ্বলিত করা হচ্ছে মোমবাতি। বুধবার পেহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করেন আগরতলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ সায়েন্সের ছাত্রছাত্রীরা। এই ধরনের আতঙ্কবাদী হামলার কঠোর সমালোচনা করে এই বিষয়ে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেবার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য। Today we all assembled here to condemn the dastardly act of terrorism that happened at Jammu and Kashmir. We strongly condemn and we strongly appeal to the government of India to take appropriate steps to apprehend all the people who are responsible for yesterday's জম্মু কাশ্মীরের পেহেলগাঁও পর্যটন কেন্দ্রে ঘটে যাওয়া জঙ্গি হামলার নিন্দা জানালেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর যেভাবে জঙ্গি হামলা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি দেশের সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পরে কিছুদিন শান্তি বিরাজ করলেও সাম্প্রতিক এই হামলা প্রমাণ করে সন্ত্রাসবাদ এখনো নির্মূল হয়নি। পুলওয়ামা হামলার পর দীর্ঘ সময় সেখানে বড়সড় কোনো জঙ্গি কার্যকলাপ দেখা যায়নি। এখন আবার সেই সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে, যা অত্যন্ত চিন্তার বিষয় বলে মন্তব্য করেন জিতেন চৌধুরী। এই ধরনের হামলা শুধু কাশ্মীর নয়, দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশের উপর আঘাত। তাই কেন্দ্র সরকারকে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় বলে মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী। করার চেষ্টা হয়েছিল, কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে, সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে। হ্যাঁ, সময়টির জন্য হয়তো বা এরকম ঘটনাগুলি ঘটেনি পুলওয়ামার পর, কিন্তু সন্ত্রাসবাদ তো শুধু কিছু সন্ত্রাসবাদীকে নির্মূল করলেই সন্ত্রাসবাদ শেষ হয়ে যায় না। ত্রিপুরা বোর্ড অফ এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার। এবছরে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী 5296 জন, যেখানে পরীক্ষা কেন্দ্র ছিল 15টি। পরীক্ষার্থীদের মধ্যে 2515 জন ছাত্র এবং 2781 জন ছাত্রী। আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্যে 644 জন পিসিএম গ্রুপের জন্য, 3048 জন পিসিবি গ্রুপের জন্য এবং উভয় গ্রুপের জন্য আবেদন করেছেন 1604 জন। পশ্চিম ত্রিপুরা জেলায় 8টি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্রে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সকাল 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা। পরবর্তীতে বায়োলজি পরীক্ষা অনুষ্ঠিত হয় 1টা 30 মিনিট থেকে 2টো 15 পর্যন্ত। অঙ্ক পরীক্ষা হয় বেলা 3টে থেকে 3টা 45 মিনিট পর্যন্ত। পরীক্ষা নিচ্ছি এবছর টোটাল 5296 পরীক্ষার্থী। আউট অফ দ্যাম ফিমেল হলো 2781 and মেল 2515।
আচ্ছা, টোটাল 15টা সেন্টারে পরীক্ষা নিচ্ছি আমরা। এর মধ্যে 8টা আগরতলাতে মানে ওয়েস্ট ত্রিপুরাতে, অ্যান্ড বাকি সব জেলাতে একটা করে। সরকারি নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ কার্য বন্ধ করে দিলেন। আসবো এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিন্ধি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। যে খবরটিতে ছিলাম, সরকারি নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ কাজ বন্ধ করে দিলেন খোদ কাউন্সিলর। আমবাসা শান্তিপাড়া থেকে সুভাষপল্লী ও চান্দ্রাপাড়া মাঠ হয়ে ধলাই নদী পর্যন্ত নির্মীয়মান ড্রেনের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর। ড্রেন নির্মাণ কাজের মাঝখানের একটি অংশে প্রস্থ 3 ফুট কমিয়ে দেওয়ার জন্যই ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে কাজ বন্ধ করে দিলেন পৌর পরিষদের কাউন্সিলর। যেটা নদীর মধ্যে একটা বড় ড্রেন পিডব্লিউডির আন্ডারে করানো হচ্ছে। শান্তিপাড়া সুভাষপল্লী মোটামুটি ভালোভাবে কাজ চলছে, সেখানে কন্ট্রাক্টর ছিল রামপ্রসাদ ভট্টাচার্য। কিন্তু আমরা বিগত এখন কিছুদিন ধরে দেখছি একটি কোন কোম্পানি জানি এই কাজটা করছে, অনেক শুরু করে নিচ্ছে। ওরার বক্তব্য পাশে বিল্ডিং বাঁচানোর জন্য, কিন্তু আমাদের বক্তব্য শান্তিপাড়া 3 তলা 4 তলা বিল্ডিং ছিল, একদম তাদের বাউন্ডারি ওয়াল গেছিয়ে কিন্তু ড্রেন আসছে, কিন্তু কোনো রকমের ড্রেনের কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বাড়ির কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিটিএডিসির প্রশাসনের মূল ফটকের সামনে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মর মূর্তি। 2 বছর আগে রাজমাতা বিভু কুমারী দেবীর হাত ধরে খুমলুঙে টিটিএডিসির প্রশাসনের মূল ফটকের সামনে স্থাপিত হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি। গভীর রাতে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা খুমলুং এলাকায়। পুলিশি হস্তক্ষেপে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। family pungo kalai orne borok rok ta local rock oro murti maharaja murti no mane sing aja kene khana ka yang lage puli ko mane tikya ai pro naika sing go e babe nangja go ko pesat chotto kare pesat khana takai kala bai jai tolo kalai to সান্নির মতে কব সবাই জামা রকদা। 35 বছর ধরে উপজাতিদের নিয়ে ভোটের রাজনীতি করেছে সিপিআইএম। তার আগে রাজনীতি করেছে কংগ্রেস। এবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে প্রকৃত উন্নয়ন হচ্ছে জনজাতিদের। বুধবার নিউজ নাওয়ের স্টুডিওতে আলোচনায় এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘ বছর ধরে উপজাতিদের এইভাবে বঞ্চনার কারণে সিপিআইএম এবং কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপিকে গ্রহণ করেছেন জনজাতিরা বলেও জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সরকার আজ এসেছে মাত্র 60 বছর হয়েছে। 60 বছরে তো আমাদের ট্রাইবেলের এত দীর্ঘ দিনের এত যে 35 বছর প্লাস আরো কংগ্রেসের আমলে যে ট্রাইবেলের যে শোষণ হয়েছে, শুধু বুথের রাজনীতি করেছে ওরা, আমাদের জন্য কোনো চিন্তা করে নাই। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।